এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জাওয়াদ সবটা শুনে স্থবির হয়ে গেল। ওকে সচরাচর রাখতে দেখা যায় না, কিন্তু বিয়ের রাতে আমিন তার স্ত্রীর উপর হামলা করেছিল এবং বিষয়টা ওরা চেপে গেছে শোনার পর আপনাতেই সুদর্শন মুখে রাগ ধরা দিল। ত্বকের রঙে ঈষৎ ক্ষোভের রক্তাভ মিশল। ওর শক্ত চোখ মুখ দেখে শান ভয় পেয়ে দূরে সরে গেল। আনত মুখে নিচের স্বরে বলল, আমি তোমাকে বলতে চেয়েছিলাম অনেকবার, আমার হীনমন্যতা কাজ করতো। তুমি যদি ভুল বুঝো। আমার কোনো কাজে কথায় কি তোমার এমনটা মনে হয়েছে যে আমি তোমাকে অবিশ্বাস করি? না, তবুও। শাওন জবাব দিতে পারল না। তার মনের অনিরাপত্তা ঠিক কতখানি তা যেন নীরবতার গায়েই স্বাক্ষরিত হলো। আজ নিঃশান্ত ডেকে কিছু করা কথা না বললে হয়তো আরো দেরি হতো জানাতে। নিঃশান্ত সরাসরি জাওদের সঙ্গে এ নিয়ে কথা বলতে চায়নি। সম্পর্কটা যাদের, তাদের ব্যক্তিগত বোঝাপড়াটা একান্ত গুরুত্বপূর্ণ। অন্যের মুখ থেকে বউয়ের কথা শোনার চেয়ে বউয়ের কনফেশন শোনা ঢের ভালো। তাতে এটুকু নিশ্চিত থাকে যে মেয়েটা তাকে ভরসা করতে পারছে বলেই লুকোচ্ছে না। ভাইয়ের কথা বুঝেছে শাওন, তাই আর দেরি করেনি। স্বামীর উপস্থিতি টের পেয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছে বুকে। জাওদের গম্ভীর মুখের দিকে চেয়ে ও ভীতর স্বরে বলল, আমার উপর রাগ করো, তবুও কোনো সংশয় রেখো না প্লিজ। জাওয়াদ কোনো জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেল নীরব অপেক্ষায়। শাওনের বুক ভার হয়ে আসে। টের পায় এই মানুষটার অবহেলা তার বুকে অসহনীয় যন্ত্রণার সৃষ্টি করে। এর জন্য সে নিজেকে দায়ী করে। আমির নামের অভিশাপটাকে কেন অন্ধবিশ্বাস করেছিল? জীবনে ভুল মানুষের আগমন ঘটে গেলে কিছু অনর্থ অনিবার্য। জাওয়াদ গোসল সেরে এসেও শাওনের সঙ্গে কোনোরূপ বাক্য বিনিময় করল না। তার মুখ দেখে মনে হলো গভীর চিন্তায় মগ্ন। পোশাক বদলে নিতে দেখে শাওন ব্যগ্র স্বরে বলল, তুমি চলে যাচ্ছ? থাকার তো কথা ছিল না, যা বলতে ডেকেছিলে শুনে গেলাম। শাওনের মনে হলো রাগ ভুলের সময় দূরত্ব থাকা উচিত নয়, কাছে থেকে সব মিটে নেওয়া উচিত। দূরত্বের দুষ্ট জালে যদি কোনো ভ্রান্ত সন্দেহ ঢুকে পড়ে, এখন তো বিপদও আছে। আমিন যদি ওর খুব জাওয়াদের উপর মেটায়। শাওন নিকটে এগিয়ে আসে, অনুরোধ করে বলে, প্লিজ রাগ করো না। বাক্যের সমাপ্তিতে শাওন ফুঁপিয়ে কেঁদে ফেলল। জাওয়াদের আত্মনিয়ন্ত্রণ শক্তি চমৎকার। ফুস করে শ্বাস ফেলে এক হাত বাড়িয়ে স্ত্রীকে বুকে টেনে নিল। শাওন একটুও দেরি করল না ওকে জড়িয়ে ধরতে। তার সমস্ত শঙ্কা, ক্লেশ, অনিশ্চয়তা বোধ অশ্রু হয়ে সমর্পিত হলো জাওয়াদের বুকে। জাওয়াদ স্থির হলো। বিয়ের আগে এই মেয়েটিকে সে কতবার লুকিয়ে ফলো করেছে। মাঝে মাঝেই ভার্সিটি যাবার পথে হঠাৎ গাড়ি নিয়ে এসে বলতো, এ পথেই যাচ্ছিলাম, চলো তোমায় পৌঁছে দেই। সামনের হাসি, কথা বলা, লাজুক স্বভাব সবটাই যেন মুখস্থ ওর। ছোট থেকে বড় হতে দেখা বলেই মায়ের কমতে ছিল না। এভাবেই অনুসরণ করতে করতে একদিন জেনে গেল আমিন নামের কারোর সঙ্গে মনের ঘরের গোপন মানুষটার সম্পর্কের কথা। জাওয়াত সেদিন মনে মনে চূড়ান্ত আঘাতপ্রাপ্ত হয়েছিল। এ তারই ভুল। না বললে কে বুঝবে মনের কথা? ছোটরা তো ওকে নিঃসন্তানের মতোই বড় ভাই মনে করে। পরবর্তীতে সেই শাওনের চোখের পর্দা তুলেছিল, চিনিয়েছিল আমিনের আসল রূপ। শাওনকে সামনে নিতে কিছুদিন সময় দিয়ে এরপর আর দেরি করেনি। কবুল করে নিয়েছে নিজের জীবনে। এত ধৈর্যের পর যাকে পাওয়া, সে যদি ওর বিশ্বাস পাওয়ার জন্য বুকে লুটিয়ে কাঁদে, জাওয়াত কি করে নিজেকে কঠিন রাখে? চোখের জল মুছে বলল, বললে রাগ করতে, করলাম। আবার বলছো রাগ না করতে, কোনটা শুনবো? আমার সব কথা শোনো। শাওন বর্ষায় টইটুম্ব নদীর মতো অশ্রুপূর্ণ চোখে চাইল। জাওয়াত সে চোখের কারণে সে মন ভিজিয়ে জবাব দিল, কোনটা শুনিনি? তাহলে আজ থেকে যাও। এসব ট্রিক্স দিয়ে কাজ হবে না। সবগুলো ভাই বোন মিলে আজকাল যা করছো। শোভা বাচ্চাটা পায়ে ব্যথা পেল, বাড়ির সবাই আতঙ্কিত হলো। তোমাদের ওপর আমি সত্যি অসন্তুষ্ট। এতদিন ভাবতাম নিশান্তকে ভয় পেলেও সবগুলো ভাই বোন অন্তত আমাকে চোখ বুজে বসাবে। বাট আই ওয়াজ রং।
তুমি ভুল নও জাওয়াত, ইটস মাই ফল্ট। আমি পারিনি ভয় কাটিয়ে তোমাকে জানাতে। আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। তুমি এখন চলে গেলে আমি আরো বেশি গিল্টি ফিল করব। প্লিজ যেও না। ঘর জামাই করে ফেলছো তো, হলে না হয় তাতে কি লাভ? ব্যবসায়ী, সবখানে লাভ লস খোঁজো। শাওন চোখ ছোট করে এ নিয়ে সন্দেহ নেই, তোমার স্বামী পাক্কা ব্যবসায়ী, বেনিফিট না দেখে এগোবে না। শাওনের গালে পাকা ডালিমের মতো রং ধরল। আলগুছে মুখ গুজে দিল স্বামীর কাঁধে। জাওয়াদ ওকে 2 হাতে আগলে নিতেই ফোনের মেসেজ নোটিফিকেশন টুং করে বেজে উঠল। সকালে সেই প্রাইভেট নম্বর থেকে মেসেজ এসেছে। আপনার মুখোশ খোলার সময় আসেনি মিস্টার শেখ, সাবধান। সকাল সকাল মিহার ঘরে এসেছেন মিসেস সুমা। ওনার ক্লথিং আউটলেটে একটা নতুন কালেকশন লঞ্চ করা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন বলে মেয়েটা 2 দিন বাদে বাড়ি ফেরার পরও খুব একটা কথা হয়নি। এ নিয়ে মিহা মনে ক্ষুণ্ণ হয়েছে। তিনি বুঝতে পারছেন এই ক্ষুণ্ণতার ইতিহাস আজ নতুন নয়। 13 বছর আগে যখন এই সংসারে বিয়ে হয়ে আসেন মিহা তখন মায়ের সুখে ম্রিয়মান আর জেরজেরে এক বালিকা। সুলতান শেখকে ব্যবসা অফিস নিয়ে ব্যস্ত থাকতে হতো বিধায় চাইলেও সন্তানদের সময় দিতে পারতেন না। তানিয়া জরিনা দুজনের কাছে লালিত হচ্ছিল জাওয়াদ মিহা। সুলতান শেখের বাবা মা কিংবা ভাই বোন ছিল না, কাজেই 2 নাবালক সন্তান ও সংসারের একজন কর্ত্রীর প্রয়োজন ছিল ভীষণ। তাই স্ত্রী বিয়োগের 2 বছরের মাথায় সুমাকে বিয়ে করেন। প্রথম সুমার সঙ্গে জাওয়াদ মিহা এমনকি বাড়ির কাজের লোকেরাও খুব একটা মিশত না। সৎমা এই শব্দের যেন আলাদাই একটা নেতিবাচকতা আছে সমাজে। তবে জাওয়াদ মিহা ওনাকে আম্মু বলে ডাকার সম্মানটা দিয়েছিল, কখনোই খারাপ ব্যবহারও করে না, যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেয়। তবে মাতৃত্বের আসনটা যে সুমা পাবেন না সেটাও বুঝতে অসুবিধা হতো না। সুমা তখন অনুধাবন করলেন পরের জুতায় পা দিয়ে চলার চেষ্টা করা ঠিক নয়। তাই বাড়ির মৃত বউয়ের প্রতি সম্মান রেখে নিজের মতো করে সংসারটা সাজিয়ে নিলেন। নিজ গর্ভে কোনো সন্তান তিনি ধারণ করেননি। বলা বাহুল্য, সুলতান শেখ বিয়ের আগেই স্পষ্টত এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন যেন নিজের বাচ্চা সতীনের বাচ্চা এমন কোনো বিভেদ সৃষ্টি না হয়। জাওয়াদ ও মিহাকে সন্তান মেনে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। কিন্তু সন্তানেরাই বা ওনাকে মা হিসেবে মন থেকে মানল কই? তাই নিজেকে ব্যস্ত করলেন কেরিয়ার গুছিয়ে নিতে। তা তিনি নিয়েছেনও, কিন্তু অন্তরের শূন্যতা মিটল না। একক্ষেত্রে সুমা নিজের দোষটায় আগে দেখেন। তিনি আহ্লাদ করতে জানেন না, পাশে বসে মমতায় বিগলিত আদর দিতে পারেন না। তিনি গম্ভীর স্বভাবের মানুষ। অন্যদিকে জাওয়াদ ও মিহা অন্তর্মুখী, তাই অন্তরঙ্গতা আর হয়ে উঠল না। মেহজাবিন আগামী ক্লাসের জন্য প্রেজেন্টেশন তৈরি করছিল ল্যাপটপে। মায়ের উপস্থিতি টের পেয়ে ও বিরতি নিল, বলল, এসো না আম্মু। সুমা ঘরে ঢুকলেন, দেখলেন ক্যানভাসে একটা অসমাপ্ত চিত্র পড়ে আছে। সন্তানের উপর নাকি মায়েদের মুগ্ধ হতে নেই, নজর লেগে যায়। সুমা বেগম এই 2 সন্তানের রূপ ও গুণে মুগ্ধ। সুলতান শেখের ইচ্ছে ছিল মিহা ডাক্তারি পড়বে, কিন্তু মেয়ের শখ হলো আর্টে। বুদ্ধিমতী সুমা ওর ক্রিয়েটিভ মাইন্ডটাকে বুঝে ফেলেছিলেন বলেই জোর করে কিছু চাপিয়ে দিতে বারণ করেন। বরং ওর গুণকে কাজে লাগিয়ে ভবিষ্যৎটাকে একটি বৃহৎ পরিসরে যুক্ত করে দিতে চাইছেন। স্বামীর সফল টেক্সটাইল বিজনেস থেকে অনুপ্রাণিত হয়েই তিনি শখের ক্লথিং বিজনেস শুরু করেছিলেন। শেখ টেক্সটাইল লিমিটেডের কর্ণধার সুলতান শেখের পুঁজি ও সৎ পরামর্শ কাজে লাগিয়েছেন। এ কথা বলতে তিনি দ্বিধাবোধ করেন না। বলেন, সফল পুরুষের পেছনে যেমন একজন নারী থাকে, তেমনই ওনার সফলতার পেছনেও একজন পুরুষ আছে। স্বামী তাকে সফল স্বাবলম্বী নারী হতে সাহায্য করেছে, যার ফলে তিনি এখন অনেক মেয়ের কর্মসংস্থান করে দিতে পারছেন। তবে এই কথা অস্বীকার করা যাবে না, সুমার পরিশ্রমে ওনার বিজনেসকে একটা ব্র্যান্ড ভ্যালু এনে দিয়েছে। ডিউড রক ফ্যাশন এখন মেয়েদের পছন্দের প্রথম সারিতে। আর এই ব্র্যান্ডের বিশেষত্ব হলো প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বক্ষেত্রে নারী কর্মী দ্বারাই কাজ হয়। সুমার বিশ্বাস, মেহজাবিন তার ক্রিয়েটিভিটি দিয়ে বিজনেসটাকে আরও সুন্দরভাবে আগলে নিতে পারবে, যেমনটা জাওয়াত পেরেছে শেখ ট্যাক্সকে আরও সুদৃঢ় করতে। রাং তুলিয়ে আর পেপার ছড়িয়ে বারান্দার পাশটা হিজিবিজি হয়ে আছে। তিনি সেগুলো গোছাতে হাত দিলেন, বললেন, তুমি কি আমার উপর রেগে আছো? না, যেখানে বাবারই সময় থাকে না
মেয়ের খোঁজ নেয়ার সেখানে আর রেগে থাকার কোনো শক্ত কারণ খুঁজে পাই না। আমিও ভীষণ ব্যস্ত থাকতে চাই, সবাইকে ভুলে। সুমা থমকে গেলেন। মেহজাবিন ঝড়ের ব্যাগে আঙুল চালাচ্ছে কিবোর্ডে। তিনি পাশে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বললেন, তোমার বাবা এমনিতেই ভীষণ প্রেসারে আছেন, শরীরটা দুর্বল, এরপরও প্রতিদিন খোঁজ নেন। তোমার কাছে খোঁজ নেয়, আমাদের পাশে বসার সময় নেই। যাই হোক, সেসব কথা বাদ দাও। আমার খিদে পেয়েছে, খেয়ে বের হব। ক্লাস আছে আজ? আছে। নাশতার টেবিলে এসে বসতেই সুমা মেহজাবিনের পাতে খাবার দিতে দিতে বললেন, আমি ঠিক করেছি, তুমি এবার ধীরে ধীরে বিজনেসে ইনভলভ হবে। এখনই হঠাৎ? মেহজাবিন অবাক হলো। সুমা বললেন, যেন হঠাৎ দায়িত্বের চাপ নিতে না হয়। আমি চাই তুমি দায়িত্বের বাইরে থেকে ধীরে ধীরে সবটা বুঝে নাও। কিন্তু আম্মু, তোমার কাজকে নিজের করে নেয়ার মাঝে আমার কি কৃতিত্ব রইল? মনে হলো সবটা ইজিলি পেয়ে গেলাম। ডিউডোরফ আমার সাধনার ফল, সেটার ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে আমি অযোগ্য কাউকে এক্সপেক্ট করতে পারবো না মিহা। একটা বিজনেসে অনেক মানুষের ভাগ্য জুড়ে আছে, অনেকের সংসার চলে ডিউডোরফের জন্য। আমার পর কি তারা ভেসে যাবে? তাদের ভবিষ্যতের জন্য তো নতুন কাউকে চাই, যেমনটা তোমার বাবার লিডারশিপ বুঝে নিয়েছে জাওয়াত। একজন যোগ্য ব্যক্তিই লিডার হতে পারে, তোমাকেও যোগ্যতার প্রমাণ দিতে হবে। তাছাড়া আমি তোমাকে বিজনেস ছেড়ে দিচ্ছি না, তুমি একজন এমপ্লয়ি হিসেবে নিযুক্ত হবে। আমাদের ক্রিয়েটিভ ডিজাইনার সেক্টরে যুক্ত হবে এ মাসে। কিছু ইউনিক অ্যান্ড ট্রেন্ডের বাইরে গিয়ে স্মার্ট ডিজাইন দেবে, সেখান থেকে যাচাই বাছাই করে সেরা ডিজাইনটাকে চুজ করব আমরা। শীতকে সামনে রেখে কিছু লিমিটেড কালেকশন লঞ্চ করব। সারা ফেললে তুমি ডিউডোরফের বেতনভুক্ত কর্মচারী হবে। আমি তোমাকে লাভ দিয়ে উপরে ওঠা শেখাতে চাই না, পথ দেখাবো, কিন্তু পরিশ্রমের সিঁড়ি বেয়ে তোমাকেই উঠতে হবে। মেহজাবিন হ্যাঁ বা না কিছু বলল না। সে এত বছর এটুকু বুঝে গেছে, মিসেস সুমা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিলে সেটা অন্যের উপর চাপিয়ে দেন না, জোর করেন না। তবে নিজের বুদ্ধি ও বিচক্ষণতা দ্বারা অন্যের মনকে প্রভাবিত করতে পারেন, যার ফলে দিন শেষে সংসারে ওনার সিদ্ধান্তের আলাদা একটা প্রভাব আছে। মেহজাবিন ভার্সিটির উদ্দেশ্যে বের হওয়ার সময় হুট করে একটা ডেলিভারি ম্যান এগিয়ে এলো। বিশাল এক ফুলের তুরা হাতে ধরিয়ে দিয়ে বলল তার নামে পাঠানো হয়েছে। মেহজাবিন হতভম্ব হয়ে গেল এতগুলো ফুল নিয়ে। একটা শুভেচ্ছা কার্ড ছিল তাতে। এক হাতে ফুল আগলে অপর হাতে কার্ডটা খুললো, তাতে লেখা, সকাল সকাল ফুল দেখলে মন ভালো থাকে, আমার ফুল তুমি, তোমাকে দেখে প্রতিটা সকালে মন ভালো করতে চাই। নিঃসন্তকে সকাল সকাল বেরোতে হয়েছিল একটা মেডিকেল চেক আপের জন্য। গত শান্তিরক্ষী মিশনে তার পিঠের শির দ্বারার নিচের দিকে আঘাত লাগায় গুরুতর আহত হয়েছিল সে। ডাক্তার নির্দেশ দিয়েছিল পুরোপুরি না সারা অবধি কোনো অপারেশনে যুক্ত না হতে। মূলত এবারে লম্বা ছুটের পেছনে এ কারণটাও উল্লেখযোগ্য, কিন্তু বিশ্রাম আর হচ্ছে কই। একের পর এক ঘটনায় শরীর মন উভয়েই ছুটে চলেছে। আরই মাঝে প্রতিরক্ষা অধিদপ্তরের সিক্রেট টিমে জয়েন হওয়ার প্রস্তাব ওর কাছে বিরাট এক সম্ভাবনা, কিন্তু সেখানে যুক্ত হবার আগে ফিটনেস এনশিওর করা মাস্ট। তাই সব কিছুর মাঝেও নিজের শরীরের দিকে বিশেষ নজর দিতে হচ্ছে ওকে। নিশান্ত সেম এজ হসপিটালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়েছিল। পথিমধ্যে শেখ প্যালেসে তাকে থামতে হলো। চাঁদনি বেগম সামনের রিসেপশনের জন্য দাওয়াতের কার্ডের কিছু কালেকশন পাঠিয়েছেন। সে একবারে থেকে অনুমোদন পেলেই ছাপাতে অনুমোদন দেবেন। কিন্তু গাড়ি থেকে নেমেই নিশান্তের চোখের মনিতে আটকে পড়ল মেহজাবিন। এক হাতে ফুলের তোড়া এবং অপর হাতে চিঠি আগলে যে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। নিঃশান্ত কালো রোদ চশমা চোখ থেকে নামিয়ে নেভি শার্টের বুকের কাজটায় ঝুলিয়ে রাখলো। মেহজাবিনকে আপাদমস্তক জরিপ করে একটি ব্যঙ্গ হাসিকে প্রশ্রয় দিয়ে বলল, ফুল বেচতে দাঁড়িয়ে আছো নাকি? সুন্দরী বলে পরিচিত মহলে মেহজাবিন বরাবরই নন্দিত এক নারী। এ নিয়ে তার যে কিঞ্চিত দম্ভ হয় না তা বললে বোধ হয় ভুল হবে। মানুষের সহজাত স্বভাবই হলো প্রশংসা পেতে ভালোবাসা,
আর নারী তার রূপ ও গুণের প্রশংসা পেতে বরাবরই একটু বেশি ভালোবাসে। ভার্চুয়াল ভাষায় ফ্যান ফলোয়ার কিংবা প্রেমের ভাষায় অনুরাগী নেহাত অভাব হয়নি জীবনে, কিন্তু একটি বড় ভাই থাকার দরুন বাড়ি বইয়ে কেউ কোনো গিফট, ফুল কিংবা প্রেম নিবেদন পাঠানোর সাহস পায়নি। আবার কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনন্তের মতো হাঙ্গামা প্রিয় বন্ধু ছিল বলে কেউ উত্ত্যক্ত করার সাহস পেত না। এতগুলো বছরেও যা ঘটেনি তা আজ এই আশ্বিনের ফুরফুরে সকালে হঠাৎ বয়ে যাওয়া চৈত্রের দমকা হাওয়ার মতোই ঘটে যাওয়ার মেহজাবিনের চিন্তার দ্বারে আলোড়ন সৃষ্টি হলো। কেন জানি মনে হলো যে এই ফুল ও চিঠি প্রেরণ করেছে সে এমন কেউ যাকে মেহজাবিন চেনে না, অথবা চেনে কিন্তু সে ব্যক্তিটা আড়ালে থাকতে চাইছে। আকস্মিক ঘটনার ব্যাগ সামলে ওঠার মাঝেই গুরু গম্ভীর স্বর মেহজাবিনের কর্ণকুহরকে আন্দোলিত করল। চমকে উঠে ভারসাম্য হারিয়ে হাতের চিঠিটা পড়ে গেল মেঝেতে। নিঃশান্ত এতক্ষণে খেয়াল করলো একটা চিঠিও আছে। সেটা তুলতে গিয়ে এক পলকের জন্য চোখ বুলিয়ে ভেতরের কয়েক শব্দের লেখাটা পড়ে ফেলল। মেহজাবিন অপ্রস্তুত হয়ে নিঃশান্তের হাত থেকে ছু মেরে কাগজটা নিয়ে নিল। আমতা আমতা করে বলল, আপনি এখানে হঠাৎ? নিঃশান্ত প্রথমে ঘটনা না জেনে কথাটা বলেছিল, এখন চিঠি ও তার বাক্য দেখে ঘটনা আন্দাজ করতে সক্ষম হলো। এক ভ্রু উঁচিয়ে বিষাক্ত তীরের ন্যায় চোখা দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল, কেন? অসুবিধা হলো নাকি? অসুবিধা কেন হবে? বাড়ির ভেতরে যান, আমি ক্যাম্পাসের জন্য বেরিয়েছি। তা তো দেখতেই পাচ্ছি, সকাল সকাল রোজ ডে পালিত হচ্ছে। মেহজাবিন ভরকে যাওয়ার পাশাপাশি কিঞ্চিত বিরক্ত হলো। একটা মানুষের কণ্ঠ এমন বন্দুকের মতো কেন হবে? মুখ খুললেই কেন বুলেটের মতো ছুচালো কথা বের হবে? জবাব দিল, ফুলের জন্য ডে লাগে নাকি? ফুল সবসময় স্পেশাল। আর ফুলদাতা? আরও বেশি স্পেশাল। সগৌরবে উত্তর দিল মেহজাবিন। নিঃশব্দ নীরবে কিছুক্ষণ দৃষ্টিপাত করে ওর সামনে থেকে চলে গেল। মেহজাবিনের মনে আতঙ্ক সৃষ্টি হলো। ফুলকে দিয়েছে ও জানে না, কিন্তু কোন উদ্দেশ্যে দেওয়া তা সহজেই অনুমেয়। এই ডাকুবুকু মিলিটারি যদি মায়ের কাছে ফুলের কথা বলে বসে, পাস্ট রেকর্ড অনুযায়ী বিচার দিতে তার জুরি নেই। মেহজাবিন তাকে থামাতে ফুলের ডালাটা নিঃশান্তের গাড়ির উপর রেখে উল্টো হাঁটা ধরল। নিঃশান্ত ততক্ষণে লম্বা লম্বা পা ফেলে সদর দরজায় পৌঁছে গেছে। মেহজাবিন ধাওয়া করে যেই না নিকটে পৌঁছে গেল, অমনি মিসেস সুমা এসে দাঁড়িয়েছেন ওদের সামনে। আর সময়ে নিঃশান্তের আগমন আর মেয়েকে পুনরায় ফিরতে দেখে ওনার কপালে ভাঁজ সৃষ্টি হয়। নিঃশান্ত সালাম দিল ওনাকে। সুমা সালাম নিয়ে বললেন, কেমন আছো নিশান্ত? ভালো আছি আন্টি। দাদি কিছু ইনভাইটেশন কার্ডের স্যাম্পল পাঠিয়েছেন, আপনাকে সিলেক্ট করতে বলেছে, সেগুলোই দিতে এসেছিলাম। ভেতরে এসে বসো। নিঃশান্ত মাথা দুলিয়ে একবার অবজ্ঞায় পাশের ভীত রমণীকে দেখে সম্মুখের সোফায় গিয়ে বসল। সুমা মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তোমার ভার্সিটি যাওয়ার কথা ছিল না? আরও বেশি স্পেশাল। বেরোচ্ছিলাম, কিন্তু কার্ডের কালেকশন দেখতে ফিরলাম। সুমা আর কিছু বললেন না। বেছে 4টি কার্ড পাঠানো হয়েছে। সেগুলো দেখে মেহজাবিনের পছন্দ হলো না। মুখ কুচকে বলল, ডিজাইন কমন, বহুল প্রচলিত, তার চেয়ে কাস্টমাইজ করে নিলে বেটার হয়। দাওয়াতের ঐতিহ্য অনুযায়ী পান পাতা আঁকা একটি ঐতিহ্যবাহী কার্ড করা যায়। দায়িত্বটা তুমি নিলেই পারো। আমি যেরকমটা ভাবছো তার একটা স্যাম্পল তৈরি করে আমাদের দেখাও। চেষ্টা করব। সুমা রান্নাঘরে গেলেন নিঃশান্তের জন্য নাস্তা তৈরির নির্দেশ দিতে। সেই ফাঁকে মেহজাবিন চাপা স্বরে বলতে লাগলো, শুনুন, যে ফুলগুলো আমার হাতে দেখলেন, ওগুলো কে দিয়েছে আমি জানি না, হুট করে পেয়েছি। আপনি কিন্তু মাকে উল্টাপাল্টা কিছু বলে নালিশ করবেন না। আমি ফুলের মতোই নির্দোষ। নিঃশান্ত ভরাট দৃষ্টিতে নিকটে বসা মেয়েটির চোখ পানে চাইল। ঘন পল্লব ঘেরা 2 চোখের কুটুরে লেপ্টে আছে আশঙ্কা। পেলব গালের রক্তিম ছটা জানান দেয় বিব্রত ভাব। কিন্তু একটা কথা কানে বিঁধল। প্রতিক্রিয়া প্রকাশ করলো চাপা খুবে। আমি নালিশ করি নাকি তোমার কথা কাজে গোলমাল আছে? বলার আগে তো সামান্যতম ভাবনা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলছো। সত্যি কথার আলাদাই শক্তি আছে। সেই শক্তির জোরে মেহজাবিনের মুখ দিয়ে আর কোনো জবাব এলো না। তানিয়া রান্নাঘরে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন।
জরিনাকে আশেপাশে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ বাদে জরি খালা ফুলের ডালা 2 হাতে আগলে ধরে বসার ঘরে উপস্থিত হলেন। নিশান্তকে দেখে বিগলিত হেসে বললেন, ফুল বাইরে রেখাইছো কেন? কেউ নিয়ে গেলে? ফুল কিসের? মিহা মামনির লাগে আনছে নিশান্ত বাবাই। মিহা বাইরে থুইয়া ইয়া পড়ছে, তাই আমি নিয়ে আইলাম। মেহজাবিন ও নিশান্ত হতভম্ব হয়ে একে অপরের মুখ চেয়ে পুনরায় জরি খালার মুখপানে দৃষ্টি নিবদ্ধ করে। মেহজাবিন প্রতিবাদ করে বলল, আন্দাজে কথা বলো কেন? জরি খালা ফুল উনি কেন আনবে? তুমি বাইরে হওয়ার পরেই তো নিশান্ত আইল, আর তো কাউরে দেখলাম না। ফুল নিয়ে আইতো। উপর তলায় ঝাড়ু দেওয়ানোর সময় দেখলাম ফুল লইয়া খাড়াইয়া 2 জনে কথা কইতাছে। ফুল ডেলিভারি বয় দিয়ে গেছে, কে পাঠিয়েছে জানি না, না জেনে অহেতুক কথা বলবে না। দেরি হয়ে যাচ্ছে, গেলাম আমি। রেগে মেগে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল মেহজাবিন। তাকে ও নিশান্তকে ঘিরে একের পর এক বিব্রতকর পরিস্থিতি এবার সত্যি আর মেনে নেওয়া যাচ্ছে না। মেহজাবিন গাড়িতে উঠে বসতেই নিশান্তকে বেরোতে দেখা গেল। তার কোনো বিকার নেই দেখে জাবিনের রাগটা কেন জানি আর এক দফা বেড়ে গেল। নিশান্ত গাড়ির কাছাকাছি আসতেই ও ক্ষোভের সঙ্গে বলল, আপনি একটা কুফা, আশেপাশে এলেই ঝামেলা হয়। শেখ টেক্সটাইলের অফিসে আজ বিশাল ব্যস্ততা। সুলতান শেখ ও জাওদ শেখ বিদেশি মেহমানের সঙ্গে কনফারেন্স করছে। আগামী মাসের শুরুতেই জাওয়াদকে জার্মানি যেতে হবে। সেখানকার স্বনামধন্য বায়ার ব্র্যান্ডগুলোর সঙ্গে কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে। কনফারেন্সে নিজের পরিকল্পনা ও কাজের নমুনা উপস্থাপন করে তাদের ইমপ্রেস করতে সক্ষম হলে ডিল কনফার্ম করে জাওয়াদ জার্মানি থেকে চায়না যাবে মেশিন কেনার জন্য। সব মিলিয়ে সামনে একটা বিরাট কাজের চাপের পাশাপাশি নতুন সম্ভাবনার সৃষ্টি হতে চলেছে। তাতে করে শেখ ট্যাক্সের প্রসার ও সুনাম বেড়ে যাবে অনেকটা। সুলতান শেখ কিছুতেই তা হাতছাড়া হতে দিতে নারাজ। প্রতিপক্ষরাও চেষ্টা করবে ডিলটা ভেস্তে দিয়ে তাদের অনুকূলে নিতে। তাই বাড়তি যত্ন দিচ্ছে পিতা পুত্র। কনফারেন্স থেকে বেরিয়ে জাওয়াদ তার সফরের ডেট দেখল পুনরায়। রিসেপশনের পর হানিমুনের সময় হবে না নবদম্পতির। আগে যাওয়া সম্ভব নয়। অফিসের কাজ গুছিয়ে নিতে হবে কয়দিনে। শাওনকে রাগ করবে? পরক্ষণে মাথায় এলো কিছুদিন বাড়িয়ে বিজনেস ট্যুরকেই হানিমুন ট্যুর বানিয়ে ফেলা যায়। শাওনের ভিসার খোঁজ নিতে হবে। জাওয়াদ ফোন বের করলো। লক স্ক্রিনে ভেসে ওঠা প্রাইভেট নম্বরটিকে দেখে তার জ্যোৎস্নারাঙ্গা মনে অমাবস্যা নেমে এলো। জাওয়াদ তার অফিস কক্ষে ঢুকে ডোর লক করে সে প্রাইভেট নম্বরে ফোন দিল। শক্ত গলায় বলল, আপনার উদ্দেশ্যটা কি? আমি তো জানতাম আপনি ভীষণ চতুর মিস্টার শেখ। চতুররা হলে এভাবে গোপন পাপ ধামাচাপা দেওয়া সম্ভব নয়। তাহলে এখন আমার উদ্দেশ্য ধরতে না পারার মতো বোকা হলেন কিভাবে? উপোস থেকে ব্যঙ্গাত্মক হাসির শব্দ এসে ধাক্কা দিল স্পিকারে। জাওয়াদ ঠান্ডা মাথায় সরাসরি জানতে চাইল, আমার থেকে কি চান? এবার বুদ্ধিমানের মতো আচরণ করছেন, আর বুদ্ধিমানেরা অহেতুক কথা বলে সময় নষ্ট করে না। লেটস মেক এ ভেরি সিক্রেট ডিল। সুভাষ স্বেচ্ছাসেবী সংস্থা যেতে যেতে পথে এর ইভেন্টের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওরা ক্যাট ডগ রিলেটেড গ্রুপগুলোতে প্রচারণা করে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ইভেন্টের অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানাচ্ছে। সারাও মিলছে প্রচুর। শুভা এখনও ইভেন্ট প্রস্তুতির কাজে যোগ দিতে পারেনি নিজের অ্যাক্সিডেন্টের জন্য। ইংলিশ আন্টিকে পটিয়ে ডোনেশন মিট করা বাকি। ওদিকে নিশান্ত ওদের উপর পাহারা বসিয়েছে। সব মিলিয়ে মেয়েটার দিনকাল পানসে হয়ে গেছে। পানসের সময়ে একটু চেনে মেশাতে শুভার প্রিয় জ্যান্ত মতিচুর অর্থাৎ হোয়াইট হাউসের ইংলিশ বয়কেও পাওয়া যাচ্ছে না। এদিকে মা তার দেখভালের জন্য অফিস ছেড়ে ছুটি নিয়েছেন। অতি যত্নে বিরক্তি ধরে গেছে যেন। দুপুরের পর বাড়িটা নিস্তেজ হয়ে যায়। সকলেই নিজ ঘরে বিশ্রাম নেয়। শুভা সেই সময়টায় বিড়াল পায়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সদর দরজা খুলতেই আকস্মিক চিকন স্বরের কুকুরের ডাক ওকে চমকে দিল। শুভা লাফিয়ে উঠে বুকে থুতু দিয়ে দেখে টফি জিভ বের করে পেছনে পায়ে ভর দিয়ে বসে আছে। শুভা ঝুঁকে এসে ওর মুখ চেপে ধরে। চাপা গলায় গজগজ করে বলল, হোয়াইট হাউসের হটডগ, তুই আমার বাড়ির দরজায় কি করতে এসেছিস?
শুভার হাতের ভেতর বন্দি হয়ে টফি হুটুপুটি শুরু করেছে। দরজা খোলা পেলে পালিয়ে যাওয়া টফির অতি প্রিয় কাজ, শুভারও তাই। তাই ওকে বকতে পারল না। তবে হোয়াইট হাউসে আবারও আলোড়ন সৃষ্টি করার একটা কারণ পেয়ে গেল। দিলশানকে এখন বাড়িতে পাওয়া যাবে না শুভা জানতো। দুষ্টু ফুন্ডি ভার করলো মাথায়। তাই টফির জন্য একটা চিকেন ফ্রাই কিনলো বাড়ির পাশের মিনি ফুড কোর্ট থেকে। সেটার লোভ দেখে টফিকে নিয়ে সোজা হোয়াইট হাউসের উল্টো দিকে হাঁটা দিল সে। প্রায় আধ ঘন্টা পর সুলেখার চিৎকার চেঁচামেচি শোনা গেল বাড়ির সামনে। টফিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামী সন্তান সারাদিন বাড়িতে থাকে না, তাই একটা অবলা প্রাণ নিয়েই ওনার অবসর কেটে যায়। দুপুরে মতিন মিয়ার বউকে দিয়ে মাথায় হেয়ারপ্যাক লাগিয়ে ঘন্টা ধরে গোসল করেছেন তিনি। ফেরার পর টফিকে খেতে দিতে গিয়ে দেখেন ছানাটা বাসায় নেই। দরজা আলগা পেয়ে কোন ফাঁকে বেরিয়ে গেছে মতিন মিয়া ও তার বউ বলতে পারে না। সুলেখা সেই থেকে চেঁচামেচি জুড়েছেন। মতিন মিয়া হন্তদন্ত হয়ে চারিদিকে খোঁজ চালিয়েছে। আরও 20 মিনিট পর শুভা হাঁপাতে হাঁপাতে এলো হোয়াইট হাউসে। ইংলিশ আন্টির সামনে দাঁড়িয়ে বলল, কাটবেন না আন্টি, আমি ধরে এনেছি টফির কানটি। ইংলিশ আন্টির প্রেশার বেড়ে গেছিল। তিনি টফিকে পেয়ে শান্ত হলেন। দেখলেন টফির হাতে পায়ে মাটি, শুভারও তাই। তবে এতক্ষণ বাড়ির বাইরে থাকায় টফির মাঝে কোনো উৎকণ্ঠার লক্ষণ নেই। আর সে জিভ দিয়ে নিজের শরীর চাটছে। ইংলিশ আন্টি বললেন, এটাকে কোথায় পেলে শোভা? সে এক দুর্গম অভিযানের গল্প। আপনার চোখের জল সইতে না পেরে পাহাড় বেয়ে খাদ ডিঙিয়ে ঘন অরণ্যর মাঝে খুঁজে বেরিয়েছি টফিকে। এই শহরে এই রকম বনঝোপ আছে? অবশ্যই। গাছপালার জঙ্গল হলো প্রাকৃতিক বন, আর শহর হলো মানুষের তৈরি বন। অট্টালিকা হলো এর পাহাড়, ভাঙা রাস্তা, গর্ত আর ম্যানহোল হলো উঁচু নিচু খাদ, এবং জীবজন্তু হলো আমরা মানুষরা। আমাদের মাঝেই হিংস্র কোমল উভয় প্রাণীর বাস। আমি এই বিপজ্জনক বলে অভিযান চালিয়ে টফিকে খুঁজে বের করেছি। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে আমি ভেঙে চড়ে গেছি। শরীরের ব্যথা ভুলে আমি টফির জন্য দৌড়েছি। ইংলিশ আন্টির মন তরলে রূপান্তরিত হলো। তিনি শুভাকে বসতে দিয়ে বললেন, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব শোভা? আন্টি, ভালোবাসার সৌজন্যতা একদম নিষিদ্ধ। আমরা কুকুর বিড়াল ভালোবাসি বলেই জীবনের ঝুঁকি নিতে পরোয়া করি না। তুমি খুব ভালো মেয়ে শোভা। আপনিও খুব ভালো আন্টি। আমি জানি আপনার একটি পশুপ্রেমী মন আছে, তাই তো টফিকে এত ভালোবাসেন। এরকম শত শত টফিকে ভালোবাসা বিলিয়ে দিতে আপনি ডোনেশন দেবেন আমি জানি। আপনার এই সুন্দর মানসিকতার জন্যই আমাদের নেক্সট ইভেন্টের একজন সম্মানিত গেস্ট হতে যাচ্ছেন আপনি। সভাপতি বানিয়ে দেব আপনাকে। শুভা শুধু মিষ্টি কথাই ভুললই না, 1 ঘন্টার মাঝে ব্যাংক ট্রান্সফারও করে নিল। এরপর তার নিস্তার পাওয়ার কথা থাকলেও সুলেখা দিলেন না। নিজের হাতে স্যুপ তৈরি করলেন অসুস্থ মেয়েটির জন্য। সিদ্ধ করা চিকেন সহ হাড় গুড় গেল টফির পাতে, আর চিকেন স্টক দিয়ে বানানো পুদিনা ফ্লেভারের স্যুপ গিলতে হলো শুভাকে। দিলশান ক্লিনিক থেকে বাড়ি ফিরে দেখলো তার মা যত্ন করে শুভাকে খাইয়ে দিচ্ছে। ও অবাক হয়ে বলল, কি হয়েছে? শিয়াল এসে মুরগি খেয়ে ফেলেছে। শেষ পাতে মিষ্টিটাও জুটে যাবে ভাবিনি। দিলশান বাড়ি ফিরতে সুলেখা টফির হারে যাওয়া থেকে শুরু করে শুভার তাকে উদ্ধার করে আনা পর্যন্ত ঘটনার বিস্তারিত বর্ণনা করলেন। মেয়েটি কতটা সাহায্য পরায়ণ ও প্রাণীপ্রেমী তার প্রশংসা করলেন। শুভা নিজের গুণগান শুনে কপট লাজুক হয়ে উঠেছিল। সুলেখা যখন ডোনেশনের গল্পে আসতে নিলেন তখনই শুভা লাফিয়ে উঠল। ওনাকে দুহাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলল, আপনার ডান হাত দান করলে বাম হাত যেন সেটা না জানতে পারে, সেভাবেই করা উচিত। এইটাই বড় মনের পরিচয়। আপনি তো ভীষণ বড় মনের মানুষ, তাই না? সুলেখা হকচুকে গেলেন। তিনি নিজেকে বড় মনের মানুষ ভাবেন এবং একই সাথে সেটা ফলাও করে জানাতেও ভালোবাসেন। কিন্তু শুভার কথায় দ্বিধা ভরে বললেন, তাহলে তুমি যে বললে আমায় সভাপতি বানাবে, আমি যে ডোনেশন দিয়েছি এটা কেউ না জানলে সভাপতি হব কি করে? সেটা তো আমরা সবাইকে জানাবো যে আপনি কত বড় অ্যামাউন্ট ডোনেট করেছেন। আপনি কতটা উদার সেটা প্রচার করার দায়িত্ব আপনার আশেপাশের মানুষগুলোর, আপনার নয়। 10 জন আপনার সুনাম করলে সম্মানটা আরও বেড়ে যায় কিনা। একদম সভাপতি বানিয়ে চমকে দেব সবাইকে। এর আগে সারপ্রাইজ হিসেবে থাকুন।
যুক্তিপূর্ণ কথা। সুলেখার ভীষণ ইচ্ছে করলেও আর বললেন না। দিলশান ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আশ্চর্য, একজন মানুষ সামনে বসে তোমার ফিসফিস করছে কেন? আর কি ঘটেছে? আর যা ঘটেছে তা আপনার চোখের সামনে। টফিকে উদ্ধার করার পুরস্কার স্বরূপ ইংলিশ আন্টি আমাকে আদর করে খাইয়ে দিয়েছেন। শেষ পাতে মিষ্টি পেলে আরও খুশি হতাম। মিষ্টি আছে তো, একটু বসো, আমি নিয়ে আসছি। সুলেখা প্রস্থান করলেন। দিলশান সরু চোখে সামনের ধুরন্ধর মেয়েটির দিকে চেয়ে আছে। শুভার কোনো কথাই ওর বিশ্বাস হতে চায় না। তাছাড়া টফির হঠাৎ হারিয়ে যাওয়া আর শুভার খুঁজে আনা নিয়েও ভীষণ সংশয় আছে। শুভাও সেটা স্পষ্ট বুঝতে পারল। ও যে নিজের স্বার্থ সিদ্ধি করতে এসেছিল সেটা যেন প্রকাশ্যে না চলে আসে, তাই দিলশানের মনোযোগ ঘোরানোর চেষ্টা করলো। দিলশানের তীব্র চাহনি দেখে ও চোখ পিটপিট করে লজ্জা পাওয়ার ভঙ্গিতে গান ধরল। পরে না চোখের পলক, কি আমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি আমার, একটু আঁচলে থাকি। আপনি জ্ঞান হারাবেন, প্রেমে পড়ে যাবেন, বাঁচাতে পারবে না কেউ। গানের লিরিক্স শুনে দিলশান খুব খুব করে কেসে উঠল। ঘাড় ডোলে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ শুনে ফেলেছে নাকি। চোখের চশমা খুলে রেখে বিস্ময় ও বিরক্তির সঙ্গে বলল, তোমার মনে সামান্যতম ভয় ডর নেই? আমার বাড়িতে বসে আমায় টিজ করছো। আমার সাহস নিয়ে আপনার এখনো সন্দেহ আছে? তোমার সাহস আমাকে বিরক্ত করছো শোভা। বিরক্ত হওয়া ভালো, কারণ কবি বলেছে তোমার কবিকে আমি জোয়ারের জলে ভাসিয়ে দেব। সেই জোয়ারটা যেন প্রেম জোয়ার হয় প্লিজ। শুভা মিটমিট করে হাসে। দিলশান হতাশ হয়ে গেল। ওর চেয়ে বয়সে 8-9 বছরের ছোট একটি মেয়ে কিনা তাকে নাস্তানাবুদ করে, এ কথা কাউকে বলবে ভাবতেও কেমন লজ্জা হয় দিলশানের। তাছাড়া শুভা অতিশয় ধুরন্ধর মেয়ে। দিলশানকে সরাসরি সে প্রেম নিবেদন করেনি, অনেকটা ধরি মাছ না ছুঁই পানি পন্থা অবলম্বন করেছে। তাই দিলশানের জন্য মেয়েটাকে হ্যান্ডেল করা দুষ্কর হয়ে পড়েছে। সুলেখা ছোট পেয়ালায় করে মিষ্টি নিয়ে এসে বসলেন সোফায়। বললেন, জানো শুভা, কোন মেয়ে যেন দিলশানকে চিঠি দিতে। কী রে দিনকাল পড়েছে দেখেছো, ছেলেরা আজকাল বাড়িতেও নিরাপদ না। বোকা মা আমার, চোরকে সিন্ধুকে চাবি দিয়ে বলছো চুরি কেন হয়? দিলশান নিজের ঘরে যেতে উদ্যত হয়ে হতাশ গলায় বলল। শুভা হোয়াইট হাউস থেকে প্যাট ভরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরল সন্ধ্যার পর। দীপশিখায় ততক্ষণে শাশুড়ি বউতে কয়েক দফা বাগযুদ্ধ হয়ে গেছে। শুভা ভীত পায়ে বাড়িতে ঢুকতে নিলেই দরজায় পাকড়াও হলো। চাঁদনি বেগম সম্ভাষণ জানানোর ভঙ্গিতে বললেন, আসুন মহারানী আসুন, আপনার রাজ্য পরিভ্রমণ শেষ হয়েছে? জি মাতামহী, কার্যসিদ্ধি করেই আপন গৃহে নিদ্রা যাপন করতে পেরেছি। আমার বিশ্রামের ব্যবস্থা করুন। কেন, আপনার রাজ্যে বিশ্রামের ঠাঁই হয়নি? কষ্ট করে বাড়িতে আসতে গেলেন কেন? রাজ্য আর পরিবার কি এক? আমি আমার পরিবারকে ছাড়া থাকতেই পারবো না। শিরিন মেয়ের বাহু টেনে ধরে বাড়ির ভেতরে আনলেন। ধমকে বললেন, কোথায় গিয়েছিলি? ইংলিশ আন্টির বাড়িতে। বিশ্বাস না হলে গিয়ে জিজ্ঞেস করো। সারাদিন বাড়িতে থেকে বোরিং ফিল করেছিলাম, তাই একটু হেঁটে এলাম। শিরিনের রাগ কমল না তাতে। না বলে কেন গিয়েছিস? তোর জন্য কাজ ফেলে ছুটি নিয়ে বাড়িতে আসি আমি। অ্যাক্সিডেন্টের আঘাত এখনও সারিনি, আর তুই আমাদের সবার সব যত্নকে পায়ে ঠেলে বাহিরে বাহিরে ঘুরছিস। বাড়িতে যে চিন্তা করবে সে নিয়ে কোনো ভাবনা নেই। মরার আগে আমাকে দুদণ্ড শান্তি দিবি না? শুভা মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। রাগ করে বলল, এভাবে বকতে পারলে আমি আজ রাতে খাবই না, ওষুধও খাবো না। ভরপেট খেয়ে আসা শুভা 2 দিনের অনাহারের মতো করে দুর্বল পায়ে হেঁটে নিজ ঘরে চলে গেল। শিরিন বেগম খাবার আগলে বসে মৃদু মৃদু নাক টানছেন। দুটো কথা বলেছেন কি বলেননি তার জন্য মেয়েটা দুয়ার বন্ধ করে বসে আছে। রাতে খাবে না বলে প্রতিজ্ঞা করেছে। মায়ের মন কি আর সে কথায় শান্ত থাকে? পিতৃহীন মেয়ে দুটোকে নিয়েই তো ওনার জীবন। যৌবনের দ্বারপ্রান্তে বিধবা হবার পর কাছের মানুষরাই তাকে আবারও বিয়ের কথা বলেছেন। স্বামী নেই বলে কি তার জীবনের সকালত থাকবে না? বাকিটা জীবন কাটানোর জন্য একজন সঙ্গীর প্রয়োজন। মেয়েরা এক সময় বড় হয়ে যাবে, তাদের নিজের জগৎ হবে। তখন মায়ের কি হবে? স্বামীহীনা নারী শ্বশুর বাড়িতে পরগাছার মতো। বিশেষ করে ওনার কোনো ছেলে নেই, 2টি অবুধ শিশুকন্যা।
ভাসুর জায়ের ভরা সংসারে শিরিনকে অবহেলিত হয়ে থাকবেন? নানান জল্পনার কল্পনার সৃষ্টি হয়েছিল। চাঁদনি বেগম নিজেই উদ্যোগ নিয়েছিলেন শিরিনকে বিয়ে দিতে। যতদিন তিনি বেঁচে আছেন নাতনিদের নিয়ে ভাবতে হবে না। দীপশিখায় মেয়েরা রাজকন্যার মতো বড় হবে। শিরিন সেদিন শাশুড়িকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কেঁদেছিলেন। পুনরায় বিবাহে ওনার কোনো আগ্রহই ছিল না। মেয়েদের থেকে তিনি কখনোই দূরে থাকতে চান না। তবে এও ঠিক পরের সাহায্য নিয়ে বাঁচার সাধ্যও ছিল না। তিনি ঠিক করলেন চাকরি করবেন। শুভা তখনও দুধ ছাড়েনি। মেয়েটিকে ফেলেই তিনি কাজে ছুটলেন। সকাল থেকে সন্ধ্যা অফিস করে বাড়ি ফেরার পর যখন শুভার নিষ্পাপ মুখটা দেখতেন, বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হতো। মেয়ে দুটোকে পর্যাপ্ত সময় না দিতে পারার বেদনা ওনাকে আচ্ছন্ন করে রাখত। নাতনিদের সময় দেওয়ার ভার ছিল চাঁদনি বেগমের উপর। মায়ের অবর্তমানে তিনি মেয়ে দুটোকে বড় করেছেন, বড় বউয়ের উপর কোনো দায়িত্ব দেননি। পাছে সম্পর্কে তিক্ততা আসে। হাজার হোক ছোট জায়ের সন্তান আফিয়া নিজের দুই ছেলেকে সামলে রান্নাঘর সামলে সময় পান না। যদি ভেবে বসে তিনি গৃহিণী বলে সবাই খাটে নিচ্ছে, শিরিনের এদিকেও একটু কুণ্ঠা রয়েছে। ফলে সকালে অফিসে যাবার আগে ও সন্ধ্যায় ফেরার পর তিনি নিজের ও মেয়েদের কাজ যথাসম্ভব সেরে ফেলতেন। রান্নাঘরে হাত লাগাতে চাইতেন। আফিয়ার অবশ্য এদিক দিয়ে মন বড়। রান্নাঘরের দায়িত্ব তিনি একাই সামলে গেছেন। কাউকে সে দায়িত্ব তিনি দিতে নারাজ। আফিয়া বললেন, কি দরকার ছিল বাড়ি ফেরার? মাত্রই মেয়েটিকে এভাবে দুজনে ঘিরে ধরার। এখন নিজেই বসে বসে কাঁদছিস। আম্মাই তো আমার মাথা গরম করিয়ে দিল। এই বয়সী মেয়েরা একটু ছোটাছুটি করবে না? মেয়ে কি আমার বকে গেছে বলো? কুকুর বিড়াল নিয়ে পড়ে থাকে সারাদিন, সে না বলে বেরিয়ে গেছে, সেটাও আমার দোষ। অবশ্যই তোমার দোষ। ছোট বউ, মেয়ে বের হয়ে যাবে, তুমি খেয়াল রাখবে না কেন? সে কি পুরো ফিট? রোজ অতগুলো মেডিসিন গিলতে হয় কেন তাহলে? তাছাড়া দুদিন আগে বাড়িতে কি কাণ্ড ঘটে গেছে মাথায় নেই? নিশান্ত সবাইকে সাবধানে চলাফেরা করতে বলেছে, সেখানে তোমার মেয়ে না বলে বেরিয়ে যায় কোন সাহসে? আপনার নাতনির সাহসের উৎস নিশ্চয় আমি নই। হবে কি করে? তোমার খানদানে কোনো সাহসী আছে? এই তো আসল কথা বলে দিলেন। সব দোষ আপনাদের খানদানের। আমি নিরীহ মানুষ বলে আপনাদের সাহসের অত্যাচার সহ্য করে যাচ্ছি। নাতনি আর দাদি মিলে জীবনটা আমার অঙ্কার করে দিল। তোমাকে সহ্য কি করতে বলেছে শুনি? সহ্য করব না আর চলে যাব। আমার ভাই কদিন বাদেই দেশে আসছে, চলে যাব। চলে যাবেন তিনি? বুড়ো বয়সে পাকনা গজিয়েছে। আমি বুড়ো, আপনি কি তাহলে? কোথা থেকে কোথায় চলে গেলেন ছিলেন মেয়ের না খাওয়া নিয়ে? শিরিন, তুই কি একটা কথা ছেড়ে দিতে পারিস না? তুমি আমার দোষও দেখো ভাবি। চলো যাব, আর বিরক্ত করব না তোমাদের। একটাকেও তো বিয়ে দিয়ে দিয়েছি, আরেকটা নিয়েও চলে যাব। বললেই হলো? মেয়ের আমার হাতে মানুষ হয়েছে, তুমি কে তাকে নিয়ে যাও? যেতে হলে একা যাবে। এই যে আবার অস্বীকার করলেন। মেয়ে আপনার হাতেই মানুষ হয়েছে, সুতরাং মেয়ের সব দোষ আপনার। আমাকে কথা শুনিয়ে নিজের দোষ ঢাকতে যাইবেন না। চাঁদনি বেগম চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ালেন। আফিয়াকে নির্দেশ দিলেন, শোভা, খাবারটা সাজিয়ে দাও। নাতনি যেহেতু আমার, ওর ভালো মন্দ আমি একাই বুঝবো। চাঁদনি বেগম খাবার নিয়ে গিয়ে শুভার দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে অভিমানী স্বর ভেসে এলো, যতই করো প্রহার, খুলবে না এ দুয়ার। আমার মনের দুঃখের পাহাড়, আমি গ্রহণ করব না আহার। আমি কি তাহলে বাইরে থেকে তালা দেব? দুদিন না খেলে এমনিতেও মানুষ মরে না, এরপর হাঁটা চলার শক্তি হারালে আর বাইরে যেতে হবে না, আর কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করতেও হবে না। বলে চাঁদনি বেগম চুপ করে গেলেন। সত্যি তালা ঝুলছে কিনা বুঝতে খানিক বাদেই শুভা দরজা খুলল। চাঁদনি বেগম ওকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে গেলেন। শুভা চেঁচিয়ে উঠে বলল, চিটিং চিটিং। চুপ বেদব, রাত করে চেঁচাবি না, চুপচাপ খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবি। শুভা খাটের কোনায় মুখ গুজে বসলো, যেন তার কান্না পাচ্ছে এমন করে বলল, খাবো না আমি। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আমার স্কুটি বাজেয়াপ্ত করেছ, আমার ডোনেশন দাওনি, সামান্য পাশের বাড়িতে গেছি বলে শুলে চড়াচ্ছ। আমি খাবো না, না খেয়ে একদিন শুকিয়ে মরে যাব। এরপর আর তোমাদের কেউ জ্বালাবে না, কেউ না। চাঁদনি বেগম নির্বাক চোখে চেয়ে রইলেন।
শুভা তার চুলের ফাঁক দিয়ে দাদিকে আর চোখে দেখে বুঝতে চেষ্টা করলো নিশানা সঠিক জায়গায় লেগেছে কিনা। চাঁদনি বেগম ধমকে উঠে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ঋণ শোধ না করেই মরবি? আমি যে তোর পেছনে হাড় ক্ষয় করেছি, এর শোধ দিয়ে এরপর মরবি। এমনকি তোমায় কোলে নিয়ে ঘুরে হাড় খাই করে শোধবোধ করব। হ্যাঁ, তাই করবি। খেয়ে আগে গায়ের জোর বাড়া। চাঁদনি বেগম শুভার পাশে বসে নিজের হাতে ভাত মাখিয়ে বললেন। আকর। শুভা মুখ ফিরিয়ে রাখলো। ওহো, খাবো না। তুমি জানো রোজ কত স্ট্রিক ডগ না খেতে পেয়ে ঘুমায়, অসুখ হয়ে পথে পড়ে থাকে, কেউ ট্রিটমেন্ট দেয় না। আমাকে যেমন তুমি খাইয়ে দিতে এসেছো, ওদের কেউ খাইয়ে দিতে যায় না। আমি বরং আজ খালি পেটে ওদের জন্য এক রাত শোক পালন করি। হয়েছে, আর ইমোশনাল ড্রামা করতে হবে না। আমি তোমাকে মানুষ করেছি, তুমি আমাকে না। ঘুরে ফিরে সেই ডোনেশন তো দিয়ে দেব। আগে আমাকে সুস্থ হয়ে দেখা, রিপোর্ট নর্মাল এলেই তোর ব্যাংকে ট্রানজেকশন কনফার্ম। ও, আমার চাঁদের বুড়ি, তোমার নেই কোনো জুড়ি। তুমি কত ভালো। শুভা আহ্লাদি হয়ে গেল। চাঁদনি বেগম সঙ্গে সঙ্গে ওর মুখে খাবার ঢুকিয়ে দিলেন। শুভা পড়ল বিপদে। পেট তার এমনিতেই ভরা, এখন আর খাওয়া সম্ভব নয়। এদিকে না খেলে দাদির হাত থেকে নিস্তার নেই। শুভা যতই অনুনয় করতে লাগলো খাবে না, চাঁদনি বেগম ততই ঠেস দিতে লাগলেন। সঙ্গে বারবার হুমকি দিলেন কথা না শুনলে ডোনেশন দেবেন না। উভয় সংকটে পড়ে শুভার তখন হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে হলো। জাওয়াদ আজ বাড়ি ফিরেছে অনেকটা দেরি করে। ফিরে কারোর সঙ্গে কোনোরূপ বাক্যলাপ না করে ঘরে ঢুকে গেছে। 9টায় খাবার খেতে নামতে দেখা গেল ডাইনিংয়ে জরি ও তানি খালা ফিসফাস করে কথা বলছেন। জরি বললেন, আমি গ্যারান্টি দিয়া কইলাম ফুলের ডালা মিহাল লাইগাই আইছে। আরে বোঝো না, যুবতী বয়সে এইসব তো আইবই। আমাগো মিহা কি কম সুন্দর? একেবারে মায়ের রূপ পাইছে। জাওয়াদকে দেখে তারা কথা থামিয়ে দিলেন। জাওয়াদ ভ্রুকুটি করে বলল, কি নিয়ে কথা বলছো জরি খেলা? ফুল কে এনেছে? সকাল ওই ফুলের ডালাটা বাড়িতে আইছে মিহাল লাইগা, কেডাই দিছে কইতে পারি না। জাওয়াদ তীক্ষ্ণ চোখে দেখলো ফুলগুলোকে। মেহজাবিনকে ডাক পড়ল সঙ্গে সঙ্গে। ফুলগুলো তোমার নামে এসেছে মিহা? এই প্রথম জাওয়াদ তার বোনকে ব্যক্তিগত বিষয় নিয়ে সরাসরি জিজ্ঞাসাবাদ করলো। মেহজাবিন অবাকতা চেপে ধীর স্বরে বলল, কোনো নাম উল্লেখ করে আসেনি। মেহজাবিন যথেষ্ট স্বাধীনতা পেলেও তার চারপাশে একটা অদৃশ্য গণ্ডি টেনে রাখা। জাওয়াদের মতো বড় ভাই মাথার উপর আছে বলে কেউ তাকে উত্ত্যক্ত করার সাহস পায়নি কখনো। বাড়িতে ফুল আসা তো দূরের কথা, মেহজাবিনের অল্প বয়সের আবেগে করা প্রথম বুকামো কিংবা ভুলের পর জাওয়াদ তার বোনকে দেখে রাখার দায়িত্বটা সচেতনভাবেই পালন করেছিল। এখন বোন বুঝদার হয়েছে, তাই তাকে সম্মানের সাথে নীরবে ব্যক্তিগত স্পেস ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন হাতের কবজিতে ঘড়ি ব্যবহার করলে ঘড়ি এঁটে থাকা স্থানের চামড়াটুকুতে দাগ পড়ে যায়। রোদ তাপের সংস্পর্শ না পাওয়ায় শরীরের বাকি অংশ থেকে সেই অংশ উজ্জ্বল হয়ে থাকে। তেমনি জাওয়াদের ছায়া সরে গেলেও সুরক্ষাদায়ী সচেতন মনটা বোনের মাথার উপর রয়ে গেছে। দুপুরে রহস্যময় এক ফোন কলের পর জাওয়াদ এমনিতেই বিক্ষিপ্ত ছিল, ফলে সামান্য একটা ফুল আশাকে সে সহজভাবে নিতে পারল না। অদ্ভুত এক চিন্তায় ওর মস্তিষ্ক ক্রমে উত্তপ্ত হতে থাকলো। সে চিন্তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো যখন মাঝরাতে সুলতান শেখ অসুস্থ হয়ে পড়লেন। বাবাকে হাসপাতালে নিতে নিতে জাওয়াদ টের পেল তার পরিবারটি চরম অনিরাপত্তায় ভুগছে। সারা রাত না ঘুমিয়ে কাটানোর অভ্যাস মেহজাবিনের আছে। বহু নির্ঘুম রাতের স্মৃতি জমে আছে ওর স্মৃতির ঝুলিতে। কখনো সেই স্মৃতি কোনো এক সুখ স্তব্ধ দুপুরে বিরহকাতর, ভয়ভীত, উদ্বেগে উৎপীড়িত, কখনো বা রং তুলির আছরের শিল্পী সত্তাকে তুষ্ট করায় নিযুক্ত। পাশাপাশি একটি তারকা খচিত আকাশের রং রূপ দেখতে দেখতে জাগতিক সকল চিন্তা ভুলে যাওয়ার স্মৃতিও আছে। তারুণ্যের স্বতঃস্ফূর্ত আহ্বানে হৃদয়ের আশকারায় ওর বক্ষ গহ্বরে একটি কল্পলোক সৃষ্টি হয়েছে। সেই কল্পলোকে বাস করা একজন কাল্পনিক পুরুষ, যাকে ওর স্বপ্নে দেখে, ডাকে প্রেমনগরের প্রণয় কুমার বলে। ওর কল্পনায় প্রেমনগরের প্রণয় কুমার একজন মারাত্মক প্রেমিক পুরুষ। বাস্তবে যার অপেক্ষা সে করে, ক্যানভাস রাঙিয়ে তুলে মনের রঙে। মেহজাবিন আজও রাত জাগছে, তবে কল্প জগতে কিংবা
তারকা খচিত আকাশের দিকে চেয়ে নয়। হসপিটালের ওয়েটিং রুমে রাতে ভাইয়া ভাবির রিসেপশন প্রোগ্রামের কার্ডের ডিজাইন শেষ করে বিছানায় গিয়েছিল সবে। চোখটা লেগে আসবে আসবে ভাব, তখনই মিসেস সুমার ডাকে ধরফরে উঠল সবাই। ছুটে গিয়ে দেখলো বাবা ফ্লোরে পড়ে আছেন। সুলতান শেখের শরীরটা আজ বিশেষ ভালো ছিল না। সুমা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলেন অসুবিধা হচ্ছে কিনা। সুলতান শেখ আশ্বাস দিয়ে বলেছিলেন সারাদিন ব্যস্ত ছিলেন, তাই ক্লান্ত লাগছে, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু রাতে ঘুম ভেঙে বাথরুমে যাওয়ার পথে আকস্মিক জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন। সুদূর প্রসারী প্রতিক্রিয়ায় সদা শান্তশিষ্ট সে একবারই তার স্বভাব সুলভ বৈশিষ্ট্য ত্যাগ করে উত্তেজিত হয়ে উঠল। জাওয়াত পুরো পরিবার নিয়ে মাঝরাতে হাসপাতালে উপস্থিত হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানান দেহে ইনসুলিনের ঘাটতি ও উচ্চ রক্তচাপের ফলে অসুস্থ হয়ে পড়েছেন সুলতান শেখ। ওনার ডায়াবেটিস রোগ বহু পুরনো, সর্বদা নিয়ম মেনে চলাফেরা করেন। অসতর্কতা কিংবা অন্য মনস্কতার ফলে এভাবে অসুস্থ হয়ে পড়েছেন। হার্ট অ্যাটাকের আশঙ্কা এড়াতে অবজারভেশনে রাখা হয়েছে। সুলতান শেখের মানসিক অবস্থা এখন কোন পর্যায়ে সেটা আম্মু কিংবা বোন না জানলেও জাওয়াত অবগত। তার অনুশোচনা হলো সম্পূর্ণ ব্যাপারটা বাবাকে অবগত করায়। দুপুরের গোপনীয় ফোন কলের পর জাওয়াত সবার আগে ছুটে গেছিল বাবার কাছে, যিনি ওর সৎ পরামর্শদাতা। দিলের কথা শুনে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। জোর গলায় তা নাকচ করে বলেছিলেন, আমরা কোনো প্রমাণ রাখিনি, ওদের এইসব ফাঁকা আওয়াজে ঘাবড়ে গেলেই পেয়ে বসবে। তুমি জার্মানি যাও, ট্যুর সফল করে বিজয়ীর বেশে ফেরো, সেটা হবে ওদের জন্য মক্ষম জবাব। জাওয়াত ঘাবড়াবে না বলে স্থির করেছিল, কিন্তু বাড়ি ফিরে বোনের কাছে আকস্মিক ফুল আসাটা ওর অস্থিরতা বাড়িয়ে দিল। বোধহয় বাবাও কিছু টের পেয়েছেন। পরিবার, অফিস সবটাই জাওয়াদের চেয়েও সুলতান শেখের ভালোবাসা ও যত্ন বেশি। শরীর বোধহয় সেই চিন্তার ব্যাগ সামলাতে পারেনি। বাবার অসুস্থতায় জাওয়াদেরও একটা উপলব্ধি জাগলো, সে ডিল করতে অসম্মত হয়ে জার্মানি গেলে তার পরিবারটি সম্পূর্ণ অনিরাপদ হয়ে যাবে। কে কোন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করবে তার কোনো ঠিক নেই। আর যদি ডিলে সম্মত হয়েও যায় তবে সে নিজের কাছেই হেরে যাবে। শত্রুপক্ষের কাছেও তখন আরও বেশি করে জিম্মি হয়ে পড়বে। দুই দিক দিয়ে নিজের ক্ষতি। মানসিক টানাপোড়েনে জাওয়াদের মন সম্পূর্ণ বিক্ষিপ্ত হয়ে পড়েছে। পাশে তাকিয়ে দেখলো মনটা মায়ের কাঁধে মাথা রেখে ঝিমাচ্ছে। ও আস্তে করে বলল, তোমরা বাড়ি ফিরে যাও আম্মু, আমি যাবতীয় চেক আপ সম্পন্ন করে বাবাকে নিয়ে ফিরবো। তোমরা চলে যাও, নাস্তা করে ঘুম দিও। জরিও তানিকে আমি ফোন করে সব কাজ গুছিয়ে রাখতে বলে দেব। জাওয়াত কিছুতেই রাজি নয়। মা ছেলের সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগেই শাওন তার ভাইদের সঙ্গে হাসপাতালে এসে উপস্থিত হলো। সে এখন শেখ বাড়ির বউ। শ্বশুরের অসুস্থতা শুনে বাপের বাড়িতে বসে থাকাটা তার জন্য শোভনীয় নয়, তাই ভোর হতেই সবার জন্য রান্না বান্না করে নিয়ে চলে এসেছে। বোনকে সঙ্গ দিতে কিংবা পরম আত্মীয়দের পাশে থাকতেই নিশান্ত ও অনন্ত সঙ্গে এসেছে। মেহজাবিন আধু ঘুম আধু জাগরণে ঢুলুঢুলু করছিল। শাওনকে পেয়ে দু হাতে জড়িয়ে ধরল। স্ফীত চোখের রক্তাভ রং দেখে সহজে অনুমেয় মেয়েটি ভীষণ কেঁদেছে। অতীতে একবার প্রিয়জন হারানোর বেদনা উপলব্ধি করেছে বলেই এখন অল্পতে আশঙ্কায় ভীত হয়ে পড়ে। সুলতান শেখ সকালে ঘুম ভেঙে এতজনকে দেখে দুর্বল কণ্ঠে বললেন, তোমরা দেখে হসপিটালের গেট টুগেদার বসিয়ে দিয়েছ, আমার কিছু হয়নি। ডাক্তার একটু দেখেছিল, করেই ছেড়ে দিবে। আমরাও একটু দেখাদেখি করতে এসেছি আঙ্কেল। মেহজাবিন বাবার শিয়রে বসে আছে। বিগত দিনগুলোতে মান অভিমানের স্রোত উল্টো স্রোতে বাবার সঙ্গে ওর যতটা দূরত্ব তৈরি হয়েছিল, অসুস্থতার প্লাবনে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ও উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করলো, তোমার এখন কেমন লাগছে বাবা? সুলতান শেখ মেয়ের একটি হাত আঁকড়ে ধরলেন। ম্রিয়মান কণ্ঠে বললেন, ভালো, বেশ ভালো। তোমরা চোখ মুখের কি অবস্থা? ঘুমোনি একটু? যাও যাও, বাড়ি ফিরে ঘুম দাও। সবাই মিলে অসুস্থ হলে চলবে নাকি? তোমার আজ ভার্সিটিতে প্রেজেন্টেশন আছে না? আছে, অ্যাটেন্ড করব না ভাবছি, টিমকে বুঝিয়ে দিব। কেন করবে না? অবশ্যই করবে। প্রেজেন্টেশন কখন? 11টায়। অনেক সময়। বাড়িতে গিয়ে 2 ঘন্টা ঘুমিয়ে ভার্সিটি চলে যাও। মেহজাবিন প্রতিবাদ করার ভাষা পেল না, বলতে পারল না প্রেজেন্টেশনের চেয়েও এই মুহূর্তে বাবার সঙ্গ তার বেশি ভালো লাগছে। ওরা হসপিটাল থেকে বের হবার আগে জাওয়াত অনন্তকে ডেকে বলল, তুই ভার্সিটি যাবি তো?
যাব? মিহাকে নিয়ে যাস, ফেরার পথে সঙ্গে নিয়ে ফিরবি। দেখিস কেউ যেন বিরক্ত না করে। শেষ কথাটা বেশ জোর দিয়ে বলল সে। নিশান্ত ভ্রুকুটি করে সে কথা শুনে অনন্ত বুক ফুলিয়ে বলল, চিন্তা নট বড় ভাই, আমি থাকতে কেউ বিরক্ত করার সাহস তো দূরে থাক, কল্পনাও করবে না, নয়তো মেরে। নিশান্তের দিকে চেয়ে বাকি কথা টুক করে গিলে ফেলল সে। ভাইকে সে পুরো দস্তর এড়িয়ে চলছে দুদিন ধরে। নিশান্ত জাওদের কাঁধে হাত রেখে বলল, সব ঠিক আছে? ঠিক করতে চেষ্টা করছি ভাই। জাওয়াদ শুষ্ক হাসল। হেল্প লাগলে সংকোচ করিস না। অবশ্যই। জাওয়াদ বাবার সঙ্গে হসপিটালে রয়ে গেল, তার সঙ্গে শানও রইল। নিশান্ত নিজ গাড়িতে করে অনন্ত, মিহা ও মিসেস সুমাকে সে এক বাড়িতে নিয়ে গেল। গন্তব্যে পৌঁছে সুমা ও অনন্ত আগে নেমে গেল। মেহজাবিন সিটে বসে রইল। নিশান্ত চোখ থেকে কালো চশমা খুলে ওর দিকে ফিরতেই মেহজাবিন বলল, আমিনের ব্যাপারে কোনো আপডেট? ক্যাটারিং সার্ভিসে খোঁজ নিয়েছিলেন? নিয়েছি। কিছু জানতে পারলেন? মেহজাবিনের জানার আগ্রহকে অগ্রাহ্য করতে পারল না নিশান্ত। বলল, আমিন তার এক শেফ বন্ধুর সাহায্যে ঢুকেছিল। বন্ধুকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তবে তাতে সুবিধা হবে না। আমিনের সব ডিটেলস আমার কাছে আছে, শুধু কোথায় পালিয়েছে সেটুকু বাদে। ওর পাস্ট কোনো ক্রিমিনাল রেকর্ডও খুঁজে পাওয়া যায়নি। মেহজাবিন কিছুক্ষণ মন থেকে বলল, নেশার জগতে জড়ানোর আগে অবধিও ভালোই ছিল জানেন, এরপর ভার্সিটির বাজে ছেলেদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেল, আর এখন তো ক্রিমিনাল। অথচ বিশ্ববিদ্যালয়ে এসেছিল পড়াশোনা করতে। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সময়ের সঙ্গে পরিবর্তনশীল। নিশান্ত চুপ করে শুনল। মেয়েটির নেতে পড়া পুষ্প পল্লবের মতো ক্লান্তি ভরা মুখখানিতে চোখ বুলিয়ে বলল, এখন এসব নিয়ে ভাবতে হবে না, ঘরে গিয়ে রেস্ট করো। জাবিনের নামতে দেরি হচ্ছে বলে অনন্ত আবারও ফিরে এসে গাড়ির দরজা খুলল। বলল, কিরে, ঘুমিয়ে পড়েছিস নাকি? ঘরে গিয়ে ঘুমা। রাত জেগে দেখতে একদম চোরের মতো লাগছে। ঘুমিয়ে চেহারা সুরত ঠিক কর, নয়তো আজ প্রেজেন্টেশন ফ্যাশনের না দিয়ে ঘুমের প্রেজেন্টেশন দিতে হবে। ঘড়ির কাঁটা টিকটিক করে সকাল 10টার ঘরে এসে পদার্পণ করতেই অ্যালার্ম বেজে উঠল। ঘন্টা 2 ঘুমিয়ে মেহজাবিনের মন মস্তিষ্ক ঠান্ডা হওয়ার বদলে ভয়ঙ্কর মাথা ব্যথার সৃষ্টি হলো। বিছানা ছেড়েই আগে তানি খালাকে ডেকে বলল, কড়া করে ব্ল্যাক কফি করে দাও খালা। জানালায় সকালের কড়া রোদ এসে ওকে ঝুঁকে দিচ্ছে। রোদের আভায় সারা ঘর আলোকিত। মেহজাবিনের হলদেটে ত্বক সেই রোদের আভায় আরেকটু উজ্জ্বল দেখায়। তানি খালা ঘুম ভাঙার সুন্দরীর অম্লান রূপে মুগ্ধ হয়ে বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বললেন, তিতা কপি খাইও না গো, চামড়ার রং কালা হইয়া যাইব। কালো হলে কি হবে? পুরুষ মানুষ ফর্সা চামড়া শ্যামলা পছন্দ করে, ফর্সা বইয়ের মেয়েলা সোহাগ করে। কালা হলে দাম দেয় না, বাইরে সুকসুক করে। মেহজাবিন হতাশ চোখে চাইল। ইতিমধ্যে তানি খালার চোখের কুলে জল জমেছে। মানুষটা দেখতে ব্যাটে, রুগা ও শ্যামলা। অল্প বয়সে বাপের ভিটে মাটি বিক্রি করে যৌতুক দিয়ে ওনার বিয়ে দেওয়া হয়েছিল আরেক গায়ের কামারের সঙ্গে। স্বামী বাসর রাতেই প্রথম বইয়ের মুখ দেখেছিল, আর দেখে যে কথাটা বলে উঠেছিল, এখন পিশাচিনী গলায় ঝুলাইয়া দিছে। তানি তার স্বামীর কাছে অবহেলিত হয়েছিল শুধু গায়ের রঙের জন্য। তার স্বভাব চরিত্র বিশেষ সুবিধার ছিল না। পাড়ার মেয়ে বউদের আশেপাশে ছুক ছুক করত। তানি এ নিয়ে সামান্য কিছু বলতে গেলে বেধড়ক মার জুটত কপালে। বিয়ের মাস কয়েক পর একবার কালা জ্বর হয়ে তানির গায়ের রং আরো বেশি কালচে হয়। ওজন কমে 35 কেজি হয়ে যায়। শরীরের এমনই বেহাল দশা হয় যে ভারী কর্ম তার দ্বারা আর হয়ে ওঠে না। স্বামী সে অবস্থায় তার থেকে পুরোপুরি মুখ ফিরে নেয়। তানিকে তার বাপের ঘরে পাঠিয়ে দেয়। শোনা যায় 1 সপ্তাহের মাথাতেই নাকি সেই পুরুষ সুন্দরী মেয়ে বিয়ে করে এনেছিল। এরপর অভাবের সংসারে পেট বাঁচাতে তানিকে তার বাপ শহরে মানুষের বাড়িতে কাজ করতে পাঠায়। কয়েক বাড়ি ঘুরে শেখ বাড়ির গিন্নি জাফরিনার কাছে ওনার আশ্রয় হয়। শেখ প্যালেসের গিন্নি ও 2 সন্তানের জননী জাফরিনা ছিলেন বিনয়ের বিশুদ্ধতম অবতার।
লোক দেখানো মেকিপনা করতেন না, মানুষকে ভরসা করতেন চোখ বুজে, ভালোবাসতেন মন থেকে। তানি ও জুরি কে ছোট বোন বলতেন। জাফরিনা না থাকলেও ওরা সেই মানুষটার প্রতি আজও সম্মান ও ভালোবাসায় অন্ধ। তানির ব্যক্তিগত জলসীমার নুনা স্রোত বাঁধ ভাঙার আগেই মেহজাবিন এগিয়ে আসে, নিচু হয়ে পেছন থেকে কাঁধ জড়িয়ে ধরে বলল, পুরুষ অনেক প্রকারের হয়, কেউ সুপুরুষ, কেউ বীরপুরুষ, কেউ মহাপুরুষ, আবার কেউ কাপুরুষ। তোমার কপালে একটা কাপুরুষ জুটে গেছিল খালা। আমাকে কি তোমরা এমন পুরুষের সঙ্গে বিয়ে দেবে যে আমাকে আমার গায়ের রং দিয়ে বিচার করবে? এমন কাপুরুষ তোমারে বিয়া করব তো দূরে থাক, দুয়ারে পাড়া দিলেও পিসা দিয়া 2টা বাড়ি দিয়া দিম। তানি আসিল একটা ব্যাককেল, হেল লাইগা জামাইর মাইর খাইয়া আইছে। আমি হইলে ওই লুচ্চা বেটারে 2 বেলা পিসার মুহে রাখতাম। এর লাগাই তো তোর কপালে জামাই ঘরের ঘর জুটলো না। জড়ি চুপ করে গেলেন। খুবই অল্প বয়সে এক যুবকের প্রেমে পড়েছিলেন তিনি। ঠিক বেঠিক না বুঝে সে যুবকের আশকারায় তার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন। জরিকে বস্তিতে এনে ফেলে রেখে যুবক ওর কানের সোনার দুল ও গলার চেন নিয়ে পালিয়েছিল। এরপর জরি এখানে ওখানে ঘুরে ঘুরে লোকের বাড়ি কাজ করে টাকা পেয়ে বাড়ি ফিরে গিয়েছিল। পরিবার ওনাকে গ্রহণ করেনি। ফিরে এসে এখানে জীবন কাটিয়ে দিয়েছেন। প্রথম প্রেমের বিশ্বাসঘাতকতার বেদনায় আর কখনো কোনো পুরুষকে ভরসা করতে পারেননি, বিয়েও করেননি। 2 অভাগিনী এক বাড়িতেই মিলেমিশে কাজ করে দিন কাটিয়ে দিচ্ছে। এই বাড়িই তাদের একমাত্র আশ্রয়। জাফরিনার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ও জাওয়াদ মিহার আস্থার জায়গায় পরিণত হওয়ায় এই দুটি মানুষের আলাদা একটা প্রভাব রয়েছে সংসারে। বিশেষ করে জাফরিনার মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও ওনাকে রোজ শ্রদ্ধা ও ভালোবাসা ভরে স্মরণ করে বাড়িটায় স্মৃতি জিয়ে রাখার কর্তব্যটাও তারা ঠিকঠাক পালন করছে। মিসেস সুমাও পারতপক্ষে এই 2 নারীকে বিশেষ খাটান না। মেহজাবিন দুজনের আড়ষ্টতা ভাঙতে বলল, আমি গোসলে যাচ্ছি। তানি খালা আমার তিতা কফি বানিয়ে দাও, আর জরি খালা আজ আমার চুল শুকিয়ে দেবে। জলদি ঝাড়ু দেওয়া শেষ করো তো। গোসল সেরে বেগুনি রঙের মসলিন শাড়ি পরে নিল মেহজাবিন, সঙ্গে সাদা ব্লাউজ। জরি খালা ওর চুল শুকিয়ে দিতে দিতে সে দ্রুত হাতে হালকা মেকআপ করে নিল। মাঝে হসপিটালে একবার ফোন করে জানলো বাবা ভালো আছেন। দুপুরের মাঝে বাড়িতে ফিরছেন। মেহজাবিনকে নিতে এলো অনন্ত। ওর শয্যা দেখে বুকের বা পাশে হাত রেখে বলল, তুমি রূপের তরী, আমি প্রহারী। বলো সখী, এই প্রহারীকে মজুরি দেবে কি সে? বলো সখা, কি চাও তুমি? গোপন কিছু, সাইড এফেক্ট ছাড়া ফর্সা হওয়ার কোনো মেডিটেশন নাম বলে দে। মেহজাবিন ফিক করে হেসে ফেলল। বোধহয় গতকালের ঝড়ের পর এই প্রথম সে একটু স্বস্তির হাসি হাসলো যেন। বলল, আজ সবার হয়েছেটা কি? ফর্সা কালো নিয়ে পড়েছে। ফর্সা হয়ে কি করবি? আজ শ্যামলা বলে মেয়েরা পাত্তা দেয় না। ও আচ্ছা, তুই কারো পাত্তা পাবার আশায় বসে থাকিস যেন। চল, দেরি হয়ে যাচ্ছে তো। আজ আমরা ফুটবল ম্যাচ আছে আবার। মেহজাবিনের প্রেজেন্টেশন মিটে গেল বেশ ভালো মতোই। প্যাটে আহারের অভাবে আন্দোলন শুরু হতেই ভার্সিটির ক্যাফেটেরিয়ায় উপস্থিত হলো। ফায়জা ও অনন্ত এলো কিছুটা দেরি করে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। অনন্তের সুবাদে মেহজাবিন ও শাওনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এখন ওরা 4 জন ভালো বন্ধু। ফায়জা এসে মেহজাবিনকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করলো। সমবেদনা জানালো তার বাবার অসুস্থতার সংবাদে। অনন্ত খাবার কিনে এনে বসে বলল, 2 বান্ধবী এক হয়েছেন, ভালো কথা। কোনো মেয়েলি আলাপ করতে শুরু করা যাবে না, নয়তো উঠে চলে যাবে। তুই কোন সম্মানিত ব্যক্তি যে তোর জন্য এখন কথাবার্তায় রেস্ট্রিকশন মেনে চলতে হবে? তোর চেয়ে বয়সে 1.5 বছরের বড় আমি। বয়সের দিক থেকে সিনিয়র অবশ্যই সম্মানিত ব্যক্তি। সিনিয়র হয়েও জুনিয়রদের সঙ্গে পড়িস, নিশ্চয়ই ফেল মেরেছিলি কোনো ক্লাসে। আমি আর ফেয়াল। ও হ্যালো, অন্তত
এতটাও বাজে ছাত্র না। জীবন ভর পড়তে পড়তে একেবার হাঁপিয়ে গিয়েছিলাম, তাই 1 বছর গ্যাপ দিয়ে রেস্ট নিয়েছি। 1 বছর গ্যাপ দিয়ে রেস্ট নিয়েছিস? তুই তো আধুনিক কালের কুম্ভকর্ণ। সেট আপ, এসব রাজরাজাদের কারবার, তুই বুঝবি না। আসছে রাজার বংশধর। হাহ। কোনো ঝামেলা পড়লে তো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে এই রাফিয়ান আজাদ অন্তকেও ডাকিস। আমি ছাড়া আর কে আছে তোদের মতো 2 অবহেলা সেভ করার? কথাটা মেহজাবিনের গায়ে লাগলো। অনন্তের সাহস নেহাত কম নয়, তবে বিচক্ষণতায় ঘাটতি আছে। সে কাজ করে তৎক্ষণাৎ। ভবিষ্যতে কি প্রতিক্রিয়া হবে তা না ভেবে মেহজাবিন ভ্রুকুটি করে বলল, মানসিকভাবে উইক হয়ে পড়েছিলাম বলে ভাইয়া তোকে একটু দেখে রাখতে বলেছে, কি বলেনি? সেই থেকে শুরু হয়েছে তোর খবরদারি। মনে হচ্ছে এতদিন পথে ঘাটে চলতে জানতাম না, আজ তুই শেখাচ্ছিস। তুমি আল্লালের দুলালি, আর দুলালিরা যতই বড় হয়ে যাক তারা কেয়ার ছাড়া চলতে পারে না। তোমাকে কেয়ার না করলে আমার গর্দান যাবে। তোকে আর আমার পেছনে সময় দিতে হবে না। ফুটবল ম্যাচ না কি আছে সেটাই কর গিয়ে। দেখিস আবার খেলার মাঝে হাঁপিয়ে গিয়ে বলে বসিস না যে একটু রেস্ট করে নিবি। রাজাদের খেলা নয় কি না? ফায়েজা ও মেহজাবিন হাই ফাইভ দিয়ে শব্দ করে হেসে ফেলল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।